বাংলা সিরিয়ালের সবচেয়ে প্রতিভাবান মানুষদের মধ্যে একজন ঋতম ঘোষাল। কিরণমালা, সাধক বামাখ্যাপা, তারপরে মহাপীঠ তারাপীঠ থেকে শুরু করে একের পর এক অসংখ্য অসংখ্য হিট। আমি তো এত বড় একটা মানুষ, একটা বাচ্চা মেয়ে, আর বাবা তো সব মেয়ের কাছে সমান, যে রাজপ্রাসাদে থাকে আর যে ফুটপাতে থাকে। বাবা আর মেয়ে এই ইকুয়েশনটাই সব জায়গায় সমান। খবরটা বয়সেও চলে গেল, অনেক কিছু দেবার বাকি রয়ে গেল। আমাদের আতঙ্কিত হবার পালা যে এই বয়সে একটা মানুষ চলে যাওয়াতে আমরা যারা ওদের থেকে সিনিয়র তারা কিন্তু সত্যি সত্যি মনোবল অনেকটা ভেঙে যায়। তো আর কিছু বলা কয়েক ঘন্টা তো তার আগে ঢুকেছে, আমি এসে চেষ্টা করলাম। দাদা বাংলা সিরিয়ালের সবচেয়ে প্রতিভাবান মানুষদের মধ্যে একজন ঋতম ঘোষাল। কিরণমালা, সাধক বামাখ্যাপা, তারপরে মহাপীঠ তারাপীঠ থেকে শুরু করে একের পর এক অসংখ্য অসংখ্য হিট, এবং ঋতমের সঙ্গে কাজ করা ওয়াজ এ শিয়ার প্লেজার। এত চমৎকার একটা মানুষ চলে গেল, আমাদের এত হৃদয়বান একটা মানুষ, এবং আমাদের লেখকদের যে সংগঠন তাকে যে কতভাবেও হেল্প করেছে তার কোনো তুলনা হয় না। এ বিউটিফুল ফ্যামিলি ম্যান। আজকের দিনে এমন সুন্দর একটা সৎ ছেলে, আমার থেকে বয়সে অনেক ছোট, সে চলে গেল। আমি আর কিছু বলতে চাই না। টেলিভিশন ইন্ডাস্ট্রির তো ক্ষতি বটেই, আমাদের একটা প্রায় বুকের পাঁজর চলে যাওয়া। একসঙ্গে অনেক কাজ করেছি, ইনফ্যাক্ট ওর প্রথম মেগা সিরিয়ালে ওকে নিয়ে আসা আমারই আলোকিত এক ইন্দু বলে একটা মেগা করতাম,
তখনও মানস দত্তগুপ্তর সঙ্গে একসাথে লিখতো। তার আগে প্রচুর টেলিফিল্ম করেছি, একসঙ্গে ছবি করার পরিকল্পনা ছিল। সেই গল্প আজও আমার বাড়িতে পড়ে রয়েছে, সেই ছবি করা হয়নি। যে কোনো ভাবেই হোক, হয়তো এখন যা মানুষের কর্মব্যস্ততা, রেগুলার যোগাযোগ হতো না, কিন্তু ফেসবুক বা ইত্যাদিতে ওর ছবি দেখে, ওর বেড়াতে যাওয়ার ছবি দেখে সবসময় নানান রকম কমেন্ট করতাম, এবং সেগুলো খুব মজার ছলে আর কি, সেগুলোর রিপ্লাইও হতো। দু একবার ফোনে কথাও হয়েছে। কোভিড এর সময় বেশ কয়েকবার কথা, তখন একবার শরীর খারাপ হয়েছিল, সেই সময় বারবার কথা হয়েছে। কেন আমার মনে হচ্ছিল ভার্চুয়াল দুনিয়ার বাইরে তো একটা অ্যাকচুয়াল দুনিয়া আছে, যেটায় আমরা বিলং করতাম চিরকালই। আর এই মানুষগুলোর সঙ্গে তো মোবাইলের সম্পর্ক নয়, তাদের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক ভীষণভাবে। সেই ইথারটা আজকে মিস করছি প্রচন্ডভাবে। যে যে ধরনের সাবজেক্ট নিয়েও কাজ করছিল, যেমন মামা খ্যাপা বা মহাপীঠ তারাপীঠ, মানে ওটার একটা অথরিটি তৈরি হয়ে গেছিল ওর কাছে, এবং সেটা সারা পশ্চিমবঙ্গে সব জায়গায় কিন্তু এটা অদ্ভুত অ্যাকসেপ্টেন্স পেয়েছে। পৃথিবীর অনেকেই অনেক রকম রিসার্চ করেছেন, কিন্তু রিতম ঘোষালের লেখাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারেনি। ও ফিকশনাল ওয়েতে যেভাবে তৈরি করেছিল, গল্পগুলোকে যেভাবে তার বুনন তৈরি করছিল, সেটাকে কেউ কিন্তু অস্বীকার করতে পারেনি, কেউ চ্যালেঞ্জ করতে পারেনি। এটা একজন লেখকের, একজন ক্রিয়েটারের আমার মনে হয় সব থেকে বড় কি বলবো গুণ। এবং সেখানে রিতমের মতন যে যে বয়সেও চলে গেল, অনেক কিছু দেবার বাকি রয়ে গেল। আমাদের আতঙ্কিত হবার পালা যে এই বয়সে একটা মানুষ চলে যাওয়াতে আমরা যারা ওদের থেকে সিনিয়র, তারা কিন্তু সত্যি সত্যি মনোবল অনেকটা ভেঙে যায়। তো আর কিছু বলার নেই। রিতম সত্যি খুব মানে প্রয়োজনীয় একজন মানুষ, শুধুমাত্র লেখক হিসেবে না, মানুষ হিসেবেও খুব প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে রিতমের মধ্যে একটা অদ্ভুত আন্তরিকতা ছিল, একটা উচ্ছলতা ছিল ভীষণ। যেখানেই দেখা হোক না কেন, আর টেলিফোনে কথা হলেও সবসময় একটা অদ্ভুত উচ্ছ্বাস প্রকাশ করতো, যেটা খুব আন্তরিক ছিল, টাচ করতো। মানে সবসময় মনে হতো মানুষটা বোধহয় পাশে দাঁড়িয়ে কথা বলছে। তো ভাষা নেই কিছু বলার। মানে ইনফ্যাক্ট সত্যি কথা বলতে কি, এতটাই হতবাক হয়ে আছি, এতটাই এখনো বিস্ময়ের মধ্যে রয়েছি যে দুঃখ প্রকাশও করতে পারছি না বোধহয় ভালো করে। কাজের জায়গা মানে কি, জানিস তো আমি রিতমদার লেখাতে বামা খ্যাপাই করেছিলাম, যেটা টুটুদা ডিরেক্ট করতেন। আমি ওটাই করেছিলাম, মানে টুটুদার পরে আগে অন্যান্য ডিরেক্টররা ছিলেন, আমি ওই ওই প্রজেক্টটা রিতমদার সঙ্গে। কিন্তু আমি এর পরে আর, হ্যাঁ, মহাপীঠ তারাপীঠ করেছিলাম রিতমদারই ওটা। তারপরে আর হয়নি প্রজেক্ট, কিন্তু কথাটা বা যোগাযোগটা না অনেক রেগুলার ছিল। তার কারণ হচ্ছে যে ওরা তো আমাকে অনেক ছোট দেখেছে। অনিন্দ দাসী বা রিতমদা, ওরা না, ওরা আমাকে অনেক অনেক ভালোবাসে। এটা এত অ্যাবসার্ড না, আমি তো এত বড় একটা মানুষ, একটা বাচ্চা মেয়ে, আর বাবা তো সব মেয়ের কাছে সমান, যে রাজপ্রাসাদে থাকে আর যে ফুটপাতে থাকে। বাবা আর মেয়ে এই ইকুয়েশনটাই সব জায়গায় সমান। তুই না খবরটা পেয়ে খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। একটা সবকিছু সময় থাকে তো, সেটাই।